কাছে পাবো, সেবায় পাবো। আমি দেখুন, এই কবিতাটা পটভূমিতে ছিলেন আমাদের ডক্টর অরুণ মুখার্জি। খুব কষ্ট করে লড়াই করে বড় হয়েছে, জানি, সেটা আমি শুনেছি, আমার খুব লেগেছিল। আর সেই কষ্টের সময় একটা মানুষ পাশে দাঁড়িয়ে ছিল, না তো হয়তো এই জীবনটা আমরা ওনাকে পেতাম না। উনি এখন সিনেমায়, মানে সিনেমা টিভি পর্দায় দেখা যায় হামেশায়। আর সেই মহামান্য ব্যক্তি আর কেউ নন, আমার মেন্টার। এই প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছি, যার ইন্ধন আর আমাদের ছত্রছায়, যার ছত্রছায় দাঁড়িয়ে, ওনাকে ডাকলেও বোধহয় ভালো হতো, ডক্টর আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর গৌতম দেব মুখার্জি, যার ছত্রছায়ায় আমরা এই মঞ্চটাই করেছি। কিন্তু স্যার যদি সাথে থাকে, আমার পাশে থাকে, তো বেশি ভালো লাগবে। আর ইন্ধন, এই লড়াইয়ের ইন্ধনটা জানিয়েছে আমাদের ডক্টর, আমার মেন্টার, হ্যাঁ, আমাদের মোটিভেটার ডক্টর সোমনাথ ঘোষ। সেই জন্য ওনার হাত দিয়ে অরুণ মুখার্জিকে সম্বর্ধনাটা দেয়া করাচ্ছি। আর আমি আর গৌতম দার পাশে সাক্ষী থাকছি। ধন্যবাদ। এখন আমরা সম্মানিত করছি ডক্টর অরুণ মুখার্জিকে। সঙ্গে থাকলেন ডক্টর গৌতম দেব মুখার্জি এবং সোমনাথ ঘোষ, সেই সঙ্গে সুব্রত ঘোষ। এই স্মরণীয় মুহূর্তটি অবশ্যই ক্যামেরাবন্দি হচ্ছে। আমরা সেই জীবনের গল্প শুনলাম। এভাবেই আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। লড়াই ছাড়া, কর্ম ছাড়া এগোনো সম্ভব নয়। তাই আমরা লড়াইয়ে থাকবো, কর্মে থাকবো। ডক্টর অন্তদীপকে আমি বলবো, একটু ডক্টরদের একটু তুমি একটু এ করো। এই আমাদের ব্লাড ব্যাংকের ডক্টর, তো ওকে অনেকে চেনে না হয়তো, তো সেই জন্য একটা সবাইকে দিতে দাও, যেখানে শেষ হয়ে যাবে স্পন্দ, কিছু করার নেই। শব্দে সুরে সাংস্কৃতিক সন্ধ্যা, আমরা আছি বিশিষ্টারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবে। তো আমরা সেই ছেলেটিকে পেয়েছি, যিনি আমাদের পাশে আছেন, ডক্টর অরুণ মুখার্জি। তার অনুভূতি, তার কিছু কথা আমরা এই মুহূর্তে শুনে নেব। আচ্ছা, সকলকে আমার তরফ থেকে প্রণাম, নমস্কার। ঠিক আছে, নিজেদের মধ্যে সকল, মানে আমাদের এখানে যত সিনিয়র আছে সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু আমার যতজন কলেজের স্যারেরা আছেন, সুব্রত স্যার, আমাদের ডিডি মুখার্জি স্যার, আমাদের ডক্টর সোমনাথ ঘোষ। তো স্যার যেরকম কবিতা বলেছেন, খানিকটা ওই রকমই আমার লাইফটা একটু স্ট্রাগল, ইমোশনাল হয়ে গেছে একটু বলে। পরে নাকি এখনই বলবো? হ্যাঁ, একটু স্ট্রাগল, একটু পরে পরে। তো এই যে মানে ঝকঝকে হাসি মুখটা দেখতে পাচ্ছেন সামনাসামনি, আমরা খুব সৌভাগ্যবান। তো টিভির পর্দাতেও কিন্তু আমরা পেয়ে যাই। সামনে একটা সিনেমা আসছে। তো স্যার, না, আমি এই ঘটনাটা বেশ ভালো করে মজা করে বলতে পারি, এটাতে আমার কোনো সেরকম ইমোশনাল ইয়ে নেই। তো আমি ইমোশনাল নেই, এই জন্য ওনাকে যে হাসিটা দেখছেন না, এই হাসির ভাঁজে ভাঁজে উনি ওনার দুঃখ কষ্টগুলোকে স্টিচ করে দিচ্ছেন, সেলাই করে গেছেন। সেটা সব থেকে বড় ডক্টর। তো এই ঘটনাটা হচ্ছে, আমি আগে দিল্লিতে থাকতাম। আমি দিল্লিতে 2006 থেকে 2023 সাল অবধি ছিলাম। তো প্রথমে আমি কলকাতার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আমি এমএসসি করে, আমি ওই সময় আমেরিকা ইনস্টিটিউটে যাব বলে একটা পরীক্ষা দিতে হয়, জিআরই বলে। তো সেটা দিয়েছিলাম, আমি চান্স পেয়ে গেলাম নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে। আমি ক্যান্সার বায়োলজি নিয়ে রিসার্চ করি। তো সামহাও কিছুটা বাদেই, মানে 1 মাস বাদেই, তখন আমি অলরেডি বন্ধুদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছি যে এবার আমি চলে যাবো, একটা বড় বড় ব্যাপার স্যাপার। তো আমি তখন একটা ইমেল পেলাম যে আপনাকে এখন 6 মাস এসে নিজের খরচে এখানে থাকতে হবে, কোনো স্কলারশিপ পাবেন। তো আমি গরিব ঘরের ছেলে, 6 মাস থাকা মানে নিউ ইয়র্কের মতো শহরে, যে একটা ঘর ভাড়া সিঙ্গেল ছোট রুম নিয়ে নিজের খাওয়া দাওয়া এসব মেনটেন করে, তো আলটিমেটলি আমি যেতে পারলাম। তো সেই সময় আমি কলকাতায় সল্ট লেক, যাদবপুর, লেক টাউনে প্রচুর বাড়িতে গিয়ে টিউশন পড়াই।
তো আমার সায়েন্স কলেজের যিনি ইনস্টিটিউট ছিলেন উনি বললেন, তুই ভালো কথা বলিস, তুই এত টিউশন পড়া, তুই একটা প্রাইভেট মেডিকেল কলেজে ওখানে ফিজিওলজির ফ্যাকাল্টি লাগবে, তুই চলে যা, ওখানে গিয়ে 1 বছর পড়িয়ে নে, পরের বছর তুই আবার অ্যাপ্লাই করবি তোর এই সার্টিফিকেটটা নিয়ে, তো তখন তো স্কলারশিপের অ্যামাউন্টও বেড়ে যাবে। তো দ্যাট ওয়াজ 2006। সেই সময় তার আগে 2005-এ আমি দুটো কলেজে কলকাতায় পার্ট টাইম টিচার ছিলাম, মানে লেকচারার। তখন এই এখন স্টেট এডেড কলেজ টিচার স্যাক্ট বলে সেটা ছিল। আমি যাদবপুরে বিজয়গড় বলে একটা জায়গা আছে গলফ গ্রিনের পাশে, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে আর সুরেন্দ্রনাথ কলেজে পড়া। একটা থিওরি লেকচার নিলে 80 টাকা পেতাম, আর 3টে প্র্যাকটিক্যাল ক্লাস মিলিয়ে ওই 3টে থিওরি ক্লাসের ডিউরেশনে একটা প্র্যাকটিক্যাল ক্লাস, সেটাতে 225 টাকা সেটা নিয়েছিল। কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি যদি ছেড়ে দিত তখন ওই পার্ট টাইম টিচারকে সুযোগ দেওয়া হতো। আমার মনে আছে 1 মাসের মাইনে আমি 800 টাকা পেয়েছিলাম, 800 টাকা। তো সামহাও ওই দিনগুলো মনে পড়ে। তো তারপর আমি 2006 সালে ওই উত্তরপ্রদেশের মিরাট বলে একটা জায়গা আছে, ওই দেহরাদুন ঋষিকেশ যেতে, ওখানে গেলাম। তো ওখানে গেছি, প্রথম দিন ক্লাস নিতে গেছি। তো ক্লাস নিতে গিয়ে যখন ফিজিওলজি পড়াচ্ছি, পিছন থেকে দেখছি ছেলেমেয়েরা হাসছে। তো তখন আমি মাস্টারমশাই হিসেবে আমার কনফিডেন্স কমে যাচ্ছে, পেছন থেকে যদি কেউ হাসে। পরে যখন ব্রেক হয়েছে, ছেলেগুলো এসে আমাকে জিজ্ঞাসা করলো যে, স্যার আপ কাহা সে আয়ে? আমি বললাম যে, কেন এরকম, মানে ভালো হিন্দি বলতে পারি না, আর আমরা বাংলা মিডিয়ামের সাধারণ একদম ওই রকম পরিবেশ থেকে গেছি। আমি জিজ্ঞাসা করলাম যে, কেন তোরা এরকম বলছিস? তো তখন বলছেন যে, আপনার হিন্দি শুননে में बड़ा मजेदार लगता है। আমি বললাম এই কারণে? বলছে नहीं आप बताओ ना आप कहाँ से आए? আমি তখন বললাম मैं कलकत्ता से आया। বলছে आपके वहाँ पे हिंदी पढ़ाते थे क्या? আমি বললাম না, আমাদের না ক্লাস 7 আর 8-এ ওই সংস্কৃত পড়ায়। হ্যাঁ, তো ওইটা থেকে ওই সংস্কৃত পড়ে ওই হিন্দিটা পড়তে পারি কিন্তু বলতে পারি না। আমি বললাম কি ভুল বলেছি আমাকে বল। বলছে যে আপনি ক্লাসে পড়ানোর সময় বলছিলেন লড়কি আ রাহা হ্যায়, ওটা আ রহি হ্যায়। মানে আপনার বলার সময় আপনি জেন্ডার ডিফারেন্সিয়েট করতে পারছিলেন না। আমি বললাম আচ্ছা এরকম ব্যাপার, তোরা একটু আমাকে শিখিয়ে দিবি, আমি তোদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি করিয়ে দেবো, তোরা আমাদের এই শেখা। তো কিছুদিন বাদেই দেখলাম আমি খুব মানে একদম বিনয়ের সঙ্গে যেরকম থাকতাম, আমার এই চড়ি যিনি ছিলেন, তো উনি আমাকে একদিন হাতে গাড়ির চাবিটা দিল, বলছে বেটা মেরে মেরে না अभी बहुत सारे पेशेंट है, উনি বাড়িতে অনেক পেশেন্ট দেখতেন, তো গাড়ি নিকল के रख, मैं तेरे साथ ही कॉलेज निकलूंगा। এবার আমি এমন অবস্থা, বাড়িতে সাইকেল ছাড়া কিছু নেই, বাইকও কেনার ক্ষমতা নেই, আর আমার হাতে দিয়েছে গাড়ির চাবি। তো আমি যখন ওই যে স্যারের কম্পাউন্ডার ছিল তাকে বলছি যে দাদা हाथ थोड़ा निकाल दीजिए ना। बोले क्यों सर आपको गाड़ी चलाना नहीं आता? गाड़ी मोटरसाइकेल চালাতে পারি। তখন তখন বলছি মেডিকেল কলেজের ফ্যাকাল্টি মানুষ না, একটা টিউকেটা টাইপের ভাব, আপনি গাড়িটা বলছি আমিও পারি না। তো সামহাও তো সেইটা একটা গেল। তো তারপরে স্যার বেরিয়েছে, আমাকে বলছেন কি হলো, তুই এখন গাড়ি বের করছিস? আমি বললাম স্যার এক বাত বলুন, मुझे ना गाड़ी चलाना नहीं, मुझे गाड़ी चलाना नहीं, तेरे घर पे गाड़ी নেই? না। তো মনে আছে ওই ওই সময় স্যারের যে লুকটা ছিল আমার প্রতি, মানে একটা অদ্ভুত যেন আকাশ থেকে পড়ছে। मुझे मेरा बेटा बेंगलुरु में इंजीनियरिंग पढ़ता है, वो अभी पढ़ाई करता है, उसके बाद गाड़ी खरीद के देना पड़ा है, तो तू क्या बोल रहा है, तू कॉलेज में पढ़ने के लिए आया है? তখন স্যারের পাশে বসে 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 আসছি, কবে গাড়ি কিনবো, এরকম একটা মনে ভাব। তারপর আমি এত ভালো পড়ালাম যে প্রথম বছরই বেস্ট টিচার অ্যাওয়ার্ড, মানে সেই প্রাইভেট ইউনিভার্সিটি তাদের এই এখন যেমন কলকাতা অ্যাডামাস, ব্রেনওয়্যার এইরকম আছে, তো আমি বেস্ট টিচার অ্যাওয়ার্ড। তখন ওখানে 2006-এর পর 2007 সালে গ্রেটার নয়ডায়, স্যার জানবেন, স্যার অনেকদিন ওই দিকে ছিলেন, গ্রেটার নয়ডায় 7 সালে সারদা ইউনিভার্সিটি, এখন টিভিতে নিউজ পেপারে অ্যাড হচ্ছে, তো সেখানে আমাকে সিনিয়র লেকচারার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। তো প্রথমে আমি যখন এই কলেজটায় জয়েন করেছিলাম, আমি একটু আপনাদেরকে বোর করছি হয়তো, আমার এই দুঃখের কাহিনীটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনাদের থেকে একটু এনার্জি পাই আমি। তো সেই সময় আমার স্যালারি ওই মিরাটের কলেজটায় গিয়েছিল 14,000 টাকা। হ্যাঁ, আর পরে যখন আমি গ্রেটার নয়ডায় জয়েন করলাম 2007-এ,
তখন ওর আমার স্যালারি বাড়িয়ে ওরা আমি 25,000 টাকা। তো তাই ভাবলাম যে 1 বছরের মধ্যে 14 থেকে 25 হয়েছে, অনেক বড় ব্যাপার। তারপর 7th ফ্লোরে 2 বেডরুম ফ্ল্যাট, এরকম বেশ ভালো ব্যবস্থা। তো তখন আমার মনে হলো যে কি করে আমি দিল্লির দিকে যাবো। কারণ গ্রেটার নোয়েডা থেকে দিল্লি কাছেই, তখন আমি অল্প অল্প হিন্দি বলতে পারি। তো নিউজ পেপারে এমপ্লয়মেন্ট নিউজ আসতো, তো সেখানে গিয়ে আমি দেখলাম যে সফদরজং হসপিটাল আর এইমসে আমাকে ওই এসআরশিপের জন্য, সিনিয়র রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি জানতাম না যে সিনিয়র রেসিডেন্সি কি, কারণ আমি মেডিকেল ফিল্ডের তখন সেরকম লোক না। তো এইমসেও অ্যাপ্লাই করলাম। এইমসে বললো যে তোমার একটা একাডেমিকের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো তুমি অ্যাপ্লাই করো। গেলাম, এইচওডির সাথে দেখা করে আমি অ্যাপ্লাই করে দিলাম, সফদরজংয়ে অ্যাপ্লাই করলাম। দুটো জায়গাতেই আমি একজন সিঙ্গেল মানে নন মেডিকেল প্রফেশনাল যে ফিজিওলজিতে সিনিয়র রেসিডেন্ট হিসেবে সিলেক্ট হয়েছিলাম। তো দ্যাট ওয়াজ 2008। তো হ্যাঁ, তো স্যার 2008 থেকে 2011 সাল অবধি আমি দিল্লির সফদরজং হসপিটালে জয়েন করলাম এবং সেখানে সিনিয়র রেসিডেন্সি কমপ্লিট করলাম। এবং ডিউরিং দ্যাট ফেজ I started teaching for numerous coaching institutes. Those who are giving coaching to MD going, মানে ongoing students, যারা MD-র জন্য প্রিপেয়ার করবে তাদেরকে আমি ফিজিওলজি পড়াবো। ডক্টর ভাটিয়া, ড্যাম, এই ধরনের কোচিং ইনস্টিটিউট। আর যখন আমি দেখতাম যে এক্সামিনাররা আসতো কলেজের এক্সাম নিতে, এমস থেকেই কেউ এলো, তো আমাকে জিজ্ঞাসা করতো তোর নাম কি। আমি বললাম ম্যাম আমার নাম অরুণ মুখার্জি। তো বাঙালি? जी मैम ने बोला अच्छा एग्जाम के बाद मेरे से मिलना। तो सब माए कोई सी ऑनेस्ट सीनियर प्रोफेसर, तो बोलते तू बाहर जाके पढ़ाना चाहता है। अरे मैडम बाहर मतलब कहाँ? तो देख बाहर जो इंडिया के स्टूडेंट पढ़ने के लिए जाते थे MBBS, तो मेरे पास एक ऑफर आया, मुझे जाना था लेकिन मैं जा नहीं पाऊंगी, तो तू चला जा। मैम আমি জানি না আমি পারবো কিনা যেতে। বলে যে তুই যা না, আমি বলে দিচ্ছি। তো সেই কলেজের সাথে কথা হলো। আমি প্রথম যে একটা সময় যখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমার মার মামা ছিলেন, উনি রাইটার্সে চাকরি করতেন। তো আমাকে লোক দেখাতেন তুই যদি ক্লাস 3 থেকে পড়ে ভালো রেজাল্ট করি, এই লোককে উড়োজাহাজ, প্লেন না উড়োজাহাজ দেখাতে নিয়ে যাব দমদম এয়ারপোর্টের পাশে। আর সেই মানুষ, আমি তখন মস্কো যাচ্ছি, মানে একটা বিশাল ব্যাপার যে এই কোনো রকমের কলকাতা থেকে দিল্লি হলো, দিল্লি থেকে মস্কো। এবার যখন মস্কোয় গেলাম, গিয়ে দেখলাম যে আমি পড়ালাম, তো স্টুডেন্ট ছিল 70 জন। ক্লাস নেওয়ার পরে কিছু লোককে ফ্রিতে স্টুডেন্টকে বসতে দেওয়া হলো, তারপর ক্লাসের স্টুডেন্টের সংখ্যা 100 হয়ে গেল। তো ফলে যারা কোচিং দিচ্ছে মালিকদের প্রফিট বেড়ে গেল। তো তারপর থেকে আমি প্রত্যেক মাসে 2টো করে কান্ট্রি ভিজিট করতাম। মানে মস্কো থেকে আসছি, মস্কো থেকেই আমার ফ্লাইট বুক হয়েছে, পরের ফ্লাইটটা আমার বেজিং। তো আমি 21টা ইউনিভার্সিটি পড়াতাম বিদেশে। তারপরে আমি যখন 2011 সালে আমার সিনিয়র রেসিডেন্সিটা কমপ্লিট করলাম, আমার সাথে যারা ছিল আমার কলিগরা, তারা খুব সাপোর্ট করলো। তো তাদের মধ্যে কয়েকজন ফেমাসও আছে, যেমন আমাদের কমিউনিটি মেডিসিনে একজন বই খুব ভালো এখন স্টুডেন্টরা পড়ে, তার নাম বিবেক যায়। বিবেক আমাকে খুব সাপোর্ট করতো। তো বিবেক বললো যে PGI রোহতাকে, হরিয়ানা মানে दिल्ली पास ही होता है, एकदम साथ ही लगा। वो तो रोहता के अरुण एक बार वहाँ पे असिस्टेंट प्रोफेसर के पोस्ट निकला है, तो आप चले वहाँ पे अप्लाई करो। तो এইখানে তিনি এইটাও লিখলেন ডক্টর সুষমা সুখ। তো ম্যাম আমাকে দেখে চিনতে পারলেন যে আমি তোকে চিনি, তুই ইন্টারভিউ দিন আয় আর তোর সমস্ত ডকুমেন্ট জমা করে যা। তা আমার মনে আছে আমি ইন্টারভিউ দিতে গেছি, তো ওখানে যে ডাইরেক্টর বসে আছে, 12-13 জন সিনিয়র প্রফেসর বসে আছে, আর সঙ্গে একটা চেয়ার দেওয়া আছে, সেই একজন গিয়ে বসার মতো। তো অরুণ মুখার্জি নামটা আমি শুনলেই সবাই একটু ওরকমভাবে দেখে যে বাঙালি। আমি গেছি, গিয়ে সেই 12 জনকে সেই গুড মর্নিং, গুড আফটারনুন এরকম জানানোর মতো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। হ্যাঁ ব্যাটো বসলাম খুব করে। ইউর নেম ইজ অরুণ মুখার্জি? ইয়েস স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক ইউ ওয়ান কোয়েশ্চন? স্যার somehow Pranab Mukherjee is your relative? Pranab Mukherjee মানে প্রেসিডেন্ট। আমি তখন আমি বুঝতে
বুঝতে পারছি না উত্তরটা আমি কিভাবে হেসে দেবো না গম্ভীর হয়ে দেবো। আমি বললাম, "নো স্যার, আমি একজন সাধারণ মানুষ, ওনার সাথে আমার কোনো রিলেশন।" তখন ওরা আবার হেসে উঠলো, বললো এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি ইন্টারভিউ দাও। তো আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেক্ট হয়ে গেলাম। তো ওই একদম ছোট অবস্থা থেকেই মানে এবার যখনই আমি ক্লাসে পড়াই, ক্লাসে পড়ানোর পর বা কোচিংয়ে পড়ানোর পর সবাই জিজ্ঞাসা করে, স্যার আপনি কাহা সে এমবিবিএস এমডি কিয়া? मतलब ওখানে স্টুডেন্টদের একটা আগ্রহ থাকে যে স্যার এমবিবিএস এমডি করতে করে। তো আমার ওই আনসারটা দিতে খুব অসুবিধে হতো যে আমি নিজে এমবিবিএস করি। আমি একটু মানে হিন্দিতে একটা ওয়ার্ড আছে গোলমোল আনসার দেনা, যে মানে কোনো রকমের উত্তরটা দিচ্ছি কিন্তু ভুল তথ্য দিচ্ছি। আমি বলতাম मैंने अपना यूजी और पीजी कलकत्ता से किया। সবাই বলতো কলকাতা থেকে এই লোকটা